স্কুলের অঙ্ক ক্লাসের কথা মনে আছে? ত্রিকোণমিতি শুনলেই কেমন জানি ভয় ভয় করত, তাই না? কত সব সূত্র, কিন্তু এর পেছনের গল্পটা সেটা কিন্তু সত্যিই খুব মজার। আজ আমরা ওটাই জানব, কিভাবে সাইনের মতো একটা গণিতের শব্দ শুধু একটা ভুল অনুবাদের জন্য কোথাকার ধনুকের ছিলা থেকে একেবারে শার্টের পকেট হয়ে গেল। চলুন শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার গল্প। ওই যে সাইন, কোসাইন, ট্যানজেন্ট, এই নামগুলো আমাদের সবারই তো মুখস্থ করতে হয়েছিল, আর শব্দগুলো শুনতেই এত কঠিন লাগত। কিন্তু কখনো কি মাথায় এসেছে যে এই বিচিত্র নামগুলো এলো কোথা থেকে? এদের মানেই বা কি? আর মনে রাখার জন্য তো ছিলই আমাদের সেই বিখ্যাত ছড়া, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। সাগরে লবণ আছে মানে সাইন হল লম্ববাই অতিভুজ। ভাবুন, আমরা এমন ছড়া দিয়ে সূত্র মুখস্থ করেছি, কিন্তু কখনো ভাবিনি যে এর শুরুর গল্পটা কি। তো সবার আগে শব্দটাকে একটু ভেঙে দেখি। ত্রিকোণমিতি বা ট্রিগোনোমেট্রি, এটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে। ত্রিগণন, যার মানে হলো ত্রিভুজ, আর মেট্রন, যার মানে পরিমাপ। তো এত কঠিন শব্দের আসল কাজটা কিন্তু খুবই সোজা, ত্রিভুজকে মাপা। এবার আসল গল্পটা শুরু করা যাক, শুধু সাইন শব্দের গল্প। এটা এমন একটা কাহিনী যা শুরু হয়েছিল ভারতে, তারপর আরবের পথ ধরে ইউরোপে পৌঁছল, আর মাঝপথে একটা ছোট্ট ভুল অনুবাদ সবকিছু পাল্টে দিল চিরদিনের জন্য। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু এই কাহিনী শুরু গ্রিস বা ইউরোপে নয়, এর জন্ম প্রাচীন ভারতে। আর এর আইডিয়াটা এসেছিল খুবই সাধারণ একটা জিনিস থেকে, একটা ধনুকের ছিলা। প্রাচীন ভারতের গণিতবিদরা তারা বৃত্তের চাপের দুই প্রান্ত যোগ করা সরলরেখাকে একটা নাম দিয়েছিলেন জ্যা। এটা ছিল ধনুকের শিলার সংস্কৃত প্রতিশব্দ। দেখতেই তো পাচ্ছেন, একদম একটা ধনুকের শিলার মতোই দেখতে লাগে। আচ্ছা, এবারের জার্নিটা একটু দেখা যাক স্টেপ বাই স্টেপ। শুরু সংস্কৃত শব্দ জ্যায় দিয়ে, মানে ধনুকের ছিলা। এবার আরবরা যখন এই জ্ঞান নিল, তাদের ভাষায় এর উচ্চারণ হয়ে গেল জিবা। কিন্তু মজার ব্যাপার হলো, আরবি ভাষায় স্বরবর্ণ ছাড়া লেখার একটা রীতি ছিল, ফলে পরবর্তীতে লোকজন জিবাকে ভুল করে পড়ল জাইব। আর জাইব শব্দের মানে কি জানেন? পকেট বা কোনো ভাঁজ। তারপর দ্বাদশ শতকে ইউরোপীয় অনুবাদকরা এই জাইব শব্দটির ল্যাটিন অনুবাদ করল সাইনাস, যার মানেও ঠিক তাই, ভাঁজ বা বাঁক। আর সেই সাইনাস থেকেই এসে গেল আমাদের পরিচিত সাইন। কি অসাধারণ ব্যাপার, তাই না? ভাবুন তো একবার, একটা সাধারণ ধনুকের ছিলা শুধু একটা ছোট্ট অনুবাদের ভুলে হয়ে গেল পকেট, আর সেই ভুলটাই গণিতের ইতিহাসে স্থায়ী হয়ে গেল। এই গল্পটা শুনে মনে হয় গণিত কতটা মানবিক, কতটা গল্পময় হতে পারে। তো এই পকেটের গল্প তো শোনা হলো, কিন্তু এর সাথে ত্রিভুজ মাপার অঙ্কের সম্পর্কটা কোথায়? এবার চলুন সেটাই দেখি যে এই ইতিহাস ঘেরা শব্দটা আজকের গণিতে আসলে কি কাজ করে। এত কঠিন নাম শুনে ভয় পাওয়ার কিছু নেই। এই ত্রিকোণমিতিক ফাংশনগুলো আসলে খুবই সিম্পল। এরা শুধুমাত্র একটা সমকোণী ত্রিভুজের, মানে রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেলের বিভিন্ন বাহুর মধ্যকার অনুপাত। দ্যাটস ইট, জাস্ট রেশিও। এই যে এখানে একবারে কোর জিনিসটা দেওয়া, তিনটে মূল অনুপাত। সাইন হল লম্ব আর অতিভুজের অনুপাত, কোসাইন হল ভূমি আর অতিভুজের অনুপাত, আর ট্যানজেন্ট হল লম্ব আর ভূমির অনুপাত। ওই যে সাগরে লবণ আছে ছড়াটার কথা এবার মিলে গেল তো? কিন্তু এই অনুপাতগুলো আলাদা আলাদা নয়, এরা সবাই একটা সুন্দর নিয়ম দিয়ে একসাথে বাঁধা, আর সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। পিথাগোরাসের উপপাদ্য থেকে এসছে এই সূত্রটা। আর এর সুবিধা হলো, যদি একটা অনুপাত জানা থাকে, অন্যটা খুব সহজেই বের করে ফেলা যায়। তো এখন পর্যন্ত আমরা ত্রিভুজ নিয়ে কথা বলছিলাম, কিন্তু ত্রিকোণমিতির আসল শক্তি শুধু ত্রিভুজের মধ্যে বন্দী নয়। এর আসল মজাটা শুরু হয় যখন আমরা ত্রিভুজের বাইরে বেরিয়ে বৃত্তের মাধ্যমে কোণকে ভাবতে শুরু করি। ব্যাপারটা এই রকম, জ্যামিতিতে কোণ মানে একটা স্থির আকৃতি, কিন্তু ত্রিকোণমিতিতে কোণ মানে হলো ঘূর্ণন বা রোটেশন। ভাবুন, একটা রশ্মি, সেটা ঘুরছে, তো সেটা তার শুরুর অবস্থান থেকে কতটা ঘুরল, ওইটাই হলো ত্রিকোণমিতিক কোণ। আর এই দু ধরনের কোণের মধ্যে পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। জ্যামিতিক কোণ সেটা শুধু একটা আকৃতির ভেতরে থাকে, সাধারণত 0 থেকে 360 ডিগ্রি, কিন্তু ত্রিকোণমিতিক কোণ হল রোটেশন, তাই এটা ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে যে কোনো দিকে ঘুরতে পারে। এর মান পজিটিভ, নেগেটিভ, যা খুশি হতে পারে, এমনকি অসীম পর্যন্ত যেতে পারে। আর এই যে ঘূর্ণনের কথা বলছি, এর ওপর ভিত্তি করে 4টে কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ তৈরি হয়। প্রথম কোয়াড্রেন্টের সব রেশিওই পজিটিভ, কিন্তু ঘুরতে ঘুরতে যখন দ্বিতীয় কোয়াড্রেন্টে যায়, তখন শুধু সাইনের মান পজিটিভ থাকে। এমনি করেই বাকি কোয়াড্রেন্টগুলোতেও অনুপাতের চিহ্ন বদলাতে থাকে। আর এই নিয়মটার জন্যই ত্রিকোণমিতি দিয়ে ওয়েভ বা ডিপডিপ করা কম্পাঙ্কের মতো জিনিস বোঝানো যায়।
তো এতক্ষণ অনেক ইতিহাস অনেক সূত্র নিয়ে কথা হলো, কিন্তু আসল প্রশ্ন হলো এই সব কি শুধু বইয়ের পাতার জন্য? না, এবার দেখা যাক এই সাধারণ ত্রিভুজের আইডিয়াগুলো বাস্তব জীবনে কত বড় বড় কাজ করে। জ্যোতির্বিদ্যা থেকে শুরু করা যাক। গ্রহ নক্ষত্রের দূরত্ব মাপতে লাগে। ফিজিক্সে শব্দ বা আলোর তরঙ্গ বোঝানোর জন্য এটা এখনও ব্যবহার হয়। বড় বড় ব্রিজ বা বিল্ডিং ডিজাইন করতে ইঞ্জিনিয়ারিংয়ে লাগে। এমনকি আমরা যে সিনেমা দেখি বা ভিডিও গেম খেলি, সেখানকার যে 3D গ্রাফিক্স, সেটাও তৈরি হয় এই ত্রিকোণমিতি দিয়েই। তো পরের বার যখন সাইন শব্দটা চোখে পড়বে, তখন শুধু লম্ব আর অতিভুজের কথা ভাববেন না, ওই ধনুকের ছিলা থেকে পকেট হয়ে যাওয়ার মজার গল্পটাও মনে করবেন, আর ভাববেন কি করে শুধু একটা ছোট্ট ত্রিভুজের আইডিয়া আমাদের এত বড় মহাবিশ্বের এত কঠিন রহস্য বুঝতে সাহায্য করে।